আমাদের এই ডব্লিউপি লেডি কনস্টেবলের যে 2023 সালে মেন্স পরীক্ষাটা হয়েছিল, আজকে সেই ম্যাথ পেপারটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে অ্যানালিসিস করব। তো সামনেই তো পরীক্ষা অনেকগুলো চলেই আসছে, ডব্লিউপি, কেপি, এসআই বা তোমার আরআরবি, এনটিপিসি, এসএসসি, জিডি, এই ধরনের পরীক্ষাগুলো এখন নোটিফিকেশন হয়তো আসেনি, কিন্তু মানে অফিসিয়াল এক্সাম ডেট দেয়নি, কিন্তু এগুলো চলে আসছে। এগুলোর কথা মাথায় রেখে আমরা বিভিন্ন প্র্যাকটিস সেট করছি এবং তার সাথে সাথে আমরা সুবিদ দাসের বইটাকে অ্যানালিসিস করছি চ্যাপ্টার ওয়াইজ। তোমরা নিয়মিত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেক অনেক যে ম্যাথের যে সমস্যাগুলো সেগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো আমাদের এই পেপারের আজকে প্রথম অঙ্ক কি আছে দেখা যাক। দেখো, তার আগে তোমরা এই আমাদের টেলিগ্রাম চ্যানেল সিএসএন স্টাডি 1990 জয়েন করে থাকো, কারণ এই যে পেপারগুলো আমি পিডিএফ বানাবো, পিডিএফ বানিয়ে ওখানে দিয়ে দেবো এবং তার সাথে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো, পরে তোমরা ওখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, ও সিএসএন স্টাডি 1990, ঠিক আছে, ওখানে জয়েন হয়ে থাকো। তো দেখো আজকে আমাদের প্রথম অঙ্ক কি বলছে। একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? ঠিক আছে, এটা কিভাবে করবে? তো এটা তোমরা দেখো, এটা ইজিলি পারবে আশা করি, কারণ এই ধরনের অঙ্ক আমরা অনেকবার করেছি বা এই অঙ্কটাও হয়তো করেছি। তো দেখো, এইটা কি করতে হয়, 63কে 29 দিয়ে ভাগ করে দিতে হয়, যেটা ভাগশেষ থাকবে সেটাই অ্যান্সার। 29 দুইয়ে হচ্ছে তোমার 58, তাই না? তাহলে 8 5 13, তার মানে তোমার হয়ে গেল 5 হয়ে গেল অ্যান্সার। তাহলে এই অঙ্কটা এরকম ভাবে তুমি সলভ করতে পারবে। ঠিক আছে, চলো আমাদের নেক্সট অঙ্ক দেখো কি বলছে। তো দেখো এই অঙ্কটা কি বলছে, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিমি যায়, আর স্থির জলের নৌকার বেগ 30 কিলোমিটার পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত কিলোমিটার পার ঘন্টা? তো এই অঙ্কটা আমি দেখো এই রিসেন্ট দু একদিন আগেই কি বলবো, স্রোত ও নৌকার বা নৌকা ও স্রোতের চ্যাপ্টারটা করিয়েছিলাম। সেখানে পুরোটা কমপ্লিট হয়নি, অর্ধেকটা হয়েছে, বাকি অর্ধেকগুলো পরের দিন বা তারপরের দিন এনে দেবো। তো সেখানে এই ধরনের অঙ্কগুলো করে নিয়েছিলাম, তাই না? তো এর একটা ট্রিক্স আছে কি, নৌকা যদি স্রোতের অনুকূলে যায় বা স্রোতের প্রতিকূলে যায়, দুই রকম কন্ডিশন এখানে কাজ করে। নৌকা যদি স্রোতের অনুকূলে যায়, তাহলে অনুকূলে নৌকার বেগ, অনুকূলে নৌকার বেগ এন ধরলাম, নৌকার বেগকে এন ধরলাম, স্রোতের বেগ কে এস, অনুকূলে নৌকার বেগ এ, আর প্রতিকূলের নৌকার বেগ পি। তাহলে অনুকূলের নৌকার বেগ মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাই না? প্রতিকূলের নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এখান থেকে যদি ক্যালকুলেশন করো, নৌকার বেগ চাও, নৌকার বেগ মানে হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর স্রোতের বেগ মানে হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। এই ফর্মুলাগুলো আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম, তাও তোমরা একটু এটা মানে জাস্ট মন্ত্রের মতো মুখস্থ রাখো। নৌকা মানে এন, স্রোত মানে এস, অনুকূল মানে এ, প্রতিকূল মানে পি। তাহলে অনুকূল মানে নৌকা প্লাস স্রোত, অনুকূল মানে কি নৌকা স্রোতের দিকে যাচ্ছে, তাহলে ওখানে দুটো বেগ কাজ করছে, স্রোতের বেগ আর নৌকার বেগ। আর প্রতিকূল মানে হচ্ছে নৌকা মাইনাস স্রোত। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে যদি নৌকা বার করো, নৌকা মানে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর স্রোত মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। এইভাবে তোমরা এই ক্যালকুলেশনটা করে নেবে। তাহলে দেখো এইটা অঙ্কটা এবার তোমার কাছে কত সোজা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যারা করতে অ্যান্সার দাও। এখানে দেখো বলছে, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিমি যায়। প্রতিকূলে, প্রতিকূলে স্রোতের প্রতিকূলে মানে পি, তাহলে 12 কিমি যায় 45 মিনিটে। ঠিক আছে না? আমরা কিভাবে বেগ লিখি, কিলোমিটার পার আওয়ার, এটা মিনিট আছে, তাহলে এই মিনিটটাকে আমরা আওয়ার করবো কিভাবে না, 60 দিয়ে ভাগ করে দেবো, সেটাকে উপরে লাগিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে হচ্ছে 3 × 45, 4 × 60, 3 × 12, 4 × 16। তাহলে প্রতিকূলের নৌকার বেগ হয়ে গেল 16 কিলোমিটার পার আওয়ার। আর কি বলে দিয়েছে, স্থির জল নৌকার বেগ মানে হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, এটা দিয়ে দিয়েছে। এবার স্রোতের বেগ কত? তাহলে প্রতিকূলের নৌকার বেগ মানে কি, প্রতিকূলের নৌকার বেগ মানে হচ্ছে নৌকা মাইনাস স্রোত। তাহলে স্রোত সমান কি হয়ে গেল, নৌকা মাইনাস প্রতিকূল। নৌকা মাইনাস প্রতিকূল, 30 মাইনাস 16, তার মানে হয়ে গেল 14। তাহলে স্রোতের বেগ হয়ে গেল 14 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, রাইট অ্যান্সার দিয়েছো যারা দিয়েছো। চলো আমাদের নেক্সট অঙ্ক দেখো কি বলছে। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরো 5,600 টাকা বেশি দামে বিক্রয় করত তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হবে? দেখো একটু ট্রাই করো, তারপর আমি করছি। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, ঠিক আছে, যদি আরো 5,600 টাকা বেশি দামে বিক্রয় করতো। দেখো 10% ক্ষতিতে, তো এটা আমি জাস্ট 2 সেকেন্ড মানে 5-10 সেকেন্ডের মধ্যে করে দেবো। 10% ক্ষতি আমি মাইনাস দিয়ে রাখলাম।
যদি 5,600 টাকাতে বেশি দামে বিক্রি করতো তাহলে 18% লাভ হতো, তাহলে 18% লাভ। ঠিক আছে, তাহলে 10% ক্ষতি থেকে 18% লাভ, মানে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট বেশিতে বিক্রি করতে হচ্ছে বলো দেখি? 10 শোধ করতে হবে 18, মানে 28%। ঠিক আছে, সেই 28%-এর মূল্যতে হচ্ছে তোমার 5600 টাকা। কেন না, 5600 টাকা যদি বেশি দামে বিক্রি করতো তাহলে 18% লাভ হতো। ক্লিয়ার? এবার কি বলছে, যদি 20% লাভে বিক্রয় করে, তার মানে কি, যদি দাম জিনিসটার মূল্য হচ্ছে 100% হয়, তাহলে 120% বিক্রি করতে হবে, তাহলে 120%-এ কত দাম হবে? এই তো গল্প। দেখো 28 থেকে 56 যেতে তোমাকে 2 ডবল করতে হচ্ছে, 2 28 সঙ্গে 56 আর দুটো শূন্য, তাহলে এখানেও ডবল করে দাও, 240 আর দুটো শূন্য, তার মানে তোমাকে 24,000 টাকায় বিক্রি করতে হবে। ঠিক এরকম ট্রিক্সে তুমি অঙ্কটা করে নিতে পারবে। ঠিক আছে, আশা করি বোঝা গেল, তাই না? এবার আমাদের নেক্সট অঙ্ক যায়। ঠিক আছে, দেখো এটা জাস্ট অনুপাতের অঙ্ক। হ্যাঁ, আর আজকের সেটটা তুমি বুঝতেই পারছো, পুরো আমি এখানে মোটামুটি 20-25টার মতো পরীক্ষা আছে, দেখতে হবে, সেগুলো আমি তোমাদের সব এনে দেবো। তার সঙ্গে সঙ্গে বই যে আমাদের সুবিধা স্যারের বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সলভ করছিলাম সেটাও করে দেবো। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, দুটো অনুপাত দিচ্ছে 1:3, তাহলে x:y কত? এটা তুমি দুই রকম ভাবে করতে পারো, অপশন টেস্ট দিয়ে করে নিতে পারো, যেটা ঝট অপশন বসে দেখে নিতে পারো কোনটা 1:3 হচ্ছে। যদি আমি 6:5 বসাই, তাহলে এখানে 24 মাইনাস 15, 24 মাইনাস 15 9, তাহলে 1 আর এদিকে হতে হচ্ছে 12 প্লাস 15 27, 24 27, তাই না? হচ্ছে না। যদি 4 বসাই, 16 মাইনাস 15 মাইনাস 1, আর মাইনাস 1 আর যদি 8 বসাই, 8 আর 15 23, এটা হচ্ছে না। এটা যদি বসাই তাহলে 3 4 12 মাইনাস 15 মাইনাস 3, আর এদিকে 6, এটা তো হবেই না, মাইনাস চলে আসছে। এটা যদি বসাই 24 মাইনাস 21 3, আর 12 প্লাস 21, 6 দুগুণে 12 প্লাস 21 কত হচ্ছে? 33, তাই না? তাহলে 3 হলে 3 1 3, 3 11 33, তাহলে তোমার 1:1 না হচ্ছে না কেন? আমি কোথাও ভুল করলাম। 24 মাইনাস 15, 24 মাইনাস 15 হচ্ছে 9, আর 12 প্লাস 15 মানে 27, এইটা হয়েছে, তাই না? 6:5 অ্যান্সার, যদি তুমি অপশন বসিয়ে করো। আর যদি অপশন বসিয়ে না করো তাহলে আরেকটা উপায় আমি করে দিতে পারি, সেটা কি না, এটা মানে কি 4x মাইনাস 3y ডিভাইডেড বাই 2x প্লাস 3y সমান আমরা কি জানি 1/3। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, 3 4 12x মাইনাস 9y ইকুয়াল টু 2x প্লাস 3y। ঠিক না? এবার এক্সটাকে এক্সের দিকে নিয়ে এসো, এটা এদিকে নিয়ে এলে 10x হয়ে যাবে, আর এটা এদিকে নিয়ে গেলে তোমার হয়ে যাচ্ছে যোগ 12y। ঠিক আছে, তাহলে x ইজ টু ওয়াই মানে হচ্ছে কি 12/10, মানে হচ্ছে 2 6 আর 5, x ইজ টু ওয়াই মানে 6:5। অপশন এ ইজ দ্য রাইট। দুটা দুই রকম ভাবে করতে পারো। ঠিক আছে, আশা করি বোঝা গেল। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো, 5 নাম্বার। দেখো এটা একটু মজার অঙ্ক। 5 নম্বরে কি বলছে দেখো, বলছে 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে। তুমি পড়তে পড়তে যাচ্ছিলে, পড়তে গিয়ে মুড়ে রেখেছিলে বইটা, মাঝখান থেকে হারিয়ে গেছে, তো সেই বইয়ের পাতাটা কত হবে, তাই তো? তার আগে কি বলেছে যে ওই পাতাটা বাদ দিয়ে যতগুলো পাতা আছে তার সমষ্টি 190, তাহলে হারিয়ে যাওয়া পাতাটির নম্বরগুলো কি হবে সেটা তোমাকে বলতে বলছে। ঠিক আছে, আশা করি অঙ্কটা পারবে। দেখো ট্রাই করো একবারটি, তারপর আমি করে দিচ্ছি। রাইট অ্যান্সার দিয়েছো সবাই, আগের অঙ্কে সবাই রাইট অ্যান্সার দিয়েছো, তাহলে এই অঙ্ক ট্রাই করো। বলো এই অঙ্কটা কিভাবে করবে। তো 20 পাতার একটা বই, 20 পাতার একটা বই, সেখানে পড়তে গিয়ে একটা পাতা হারিয়ে গেছে। ঠিক আছে, আর বাকি পাতাগুলোর সমষ্টি দিয়েছে 195। ঠিক আছে, হারিয়ে যাওয়া পাতার সংখ্যা দুটি কত? তো 20 পাতার বই কিভাবে লেখা হয়? পাতাগুলো ধরো, এই যে পাতা, ধরো এই যে পাতা, তো 1 2, তারপর 3 4 5 6 7 8 9 10, এরকম করে 20 পাতার বই। সেই 20 পাতার যে যোগফলটা সেটা কত হবে একটু বার কর না তো। ধরো এরকম করে 1 2 3 করে 20 পর্যন্ত পাতার যোগ বার করবো। ক্লিয়ার? 20 পর্যন্ত পাতার যোগ বার করো। এইটার যোগ বার করার একটা ফর্মুলা আছে আমাদের, কি সেই সূত্রটা? 1 প্লাস 2 প্লাস এরকম করে করে এনটা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি? n/2 × n+1।
বা n ইন্টু n প্লাস 1/2, যেটা যেভাবে খুশি বলতে পারো। এখানে n মানে 20, তার মানে 20/2 ইন্টু 1 প্লাস 20, ঠিক আছে। তার মানে হলো গিয়ে 10 গুণিত 21, তার মানে হলো গিয়ে 210। তার মানে যদি পাতাটা না হারায় তাহলে টোটাল যোগফলটা হবে 210। ক্লিয়ার? এখন হারিয়ে যাওয়ার পর সমষ্টিটা কত? 195 বলে দিয়েছে, তার মানে আমাদের বিয়োগ করে দাও, তাহলে এটা কত হবে? 15। তার মানে যে পাতাটা পড়ে আছে, মানে যেটা হারিয়ে গেছিল, এপিট সংখ্যা আর এপিট সংখ্যাটা মিলিয়ে যোগ করলে হবে সেটা 15। এখন দেখো এখানে কোনটা 15 হচ্ছে? 9 10 19 হচ্ছে না, 6 5 11 হচ্ছে না, 11 হচ্ছে না, তার মানে 8 7 15 হবে। তার মানে একদিকে 7 হবে, একদিকে 8 হবে। তাহলে হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটি হলো 7 আর 8। ঠিক আছে, বোঝা গেল? এই তো নিশ্চয়ই রাইট অ্যান্সার দিয়ে দিচ্ছ। ওকে, ঠিক আছে, চলো এরপর আমাদের নেক্সট অঙ্ক দেখি। এবার দেখো এটা কি বলছে। একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগ শেষে 5 গুণ এবং ভাজক ভাগ শেষে 9 গুণ, ভাজক 135 হলে ভাজ্য কত? এটা তুমি কিভাবে সলভ করবে দেখি, এবার ট্রাই করো। ঠিক আছে, একটি ভাগ অঙ্কে ভাগফল তোমার বলে দিয়েছে ভাগফলটা ভাগ শেষের 5 গুণ, ভাগফল ভাগ শেষের 5 গুণ, ভাজক ভাগ শেষের 9 গুণ, ভাজকটা বলে দিচ্ছে 135। তাহলে ভাজকটা কি না, ভাগ শেষের 9 গুণ। তার মানে এটা যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে কত চলে দেখি, 9 1 9, 5 9 45। এইটা হয়ে গেল তোমার ভাগ শেষ, কারণ ভাগ শেষের 9 গুণ সেটা হয়ে গেল ভাজক। ক্লিয়ার? তাহলে ভাগ শেষ আমি পেয়ে গেলাম 15। ভাগফল কি বলছে, ভাগ শেষের 5 গুণ, তাহলে 5 গুণ করে দিলাম 75, এইটা হয়ে গেল ভাগ শেষ। তাহলে ভাজ্য কত? আর আমরা একটা ফর্মুলা জানি কি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। ওকে, যাই হোক আমরা লেখাটা একটু বুঝে নাও। তাহলে ভাজক এখানে বলে দিচ্ছে কত, 135। ভাগফল কত বেরোলো, ভাগফল বেরোলো আমাদের 75 প্লাস ভাগশেষ 15। বাস এই গুণটা তোমাকে করতে হবে। ঠিক আছে, তো এটাকে তুমি এক কাজ করো, কিভাবে শর্টে গুণ করো, এটা 25 গুণ তো 3 করে দাও, তাহলে 25 দিয়ে গুণ করতে সুবিধা, তারপর 3 দিয়ে গুণ করতে আরো সুবিধা হয়ে যাবে। তাহলে 5 পয়সং 125, 5 12, 3 পয়সং 75, 12 হচ্ছে 87, 7 8, 25 কে 25 8 33। এরপর আরো 3 গুণ করে দাও, 3 5 15, হাতে 1, 3 7 21 22, 2 3 3 9 10 11 1, 3 3 9 10, তার সঙ্গে 15 যোগ। ঠিক আছে, তাহলে 5 5 10, 2 3 4 1 10, 10,140। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেল অঙ্কটা। ঠিক আছে, সবাই বুঝতে পারলে তো? চলো নেক্সট অঙ্ক। কোনো ব্যবসায় 700 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি পায় এবং শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করেন। ব্যবসার শেষে মোট 3500 টাকা লাভ হলে রাম কত টাকা লভ্যাংশ পাবে? তো তুমি এটা কিভাবে সলভ করবে? তো দেখো এখানে কি বলেছে, কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি পায়, আবার শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি পায়। যদু কিছু বলে দেয়নি, তাহলে তুমি এক কাজ করো, যদুকে তুমি এক্স ধরে নিলাম। ঠিক আছে, এক্স টাকা জমা করেছিল। শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি পায়, তাহলে শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি পায়। যদু ছিল এক্স, তার থেকে 400 টাকা বেশি পায়। রাম আবার যদুর থেকে শ্যামের থেকে 200 টাকা বেশি পাই, তাহলে শ্যাম এটা, তাহলে আরো 200 যোগ করে দাও, তার মানে 600 প্লাস এক্স, এটা হচ্ছে টোটাল মূলধন, সেটা সমান হচ্ছে 7,000 বলে দিয়েছে, তাই এটা যোগ করে দাও, তাহলে 6 4 10, 1000, 3x, এটা সমান তোমার হবে 7,000 টাকা। ঠিক আছে,
তাহলে 1000টা ওদিকে নিয়ে চলে যাও, তার মানে হয়ে গেল গিয়ে 6000। এক্স দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ করে দাও, তার মানে 2000। ঠিক আছে, এবার রাম শ্যাম যদুর যে ইনভেস্ট করেছে তার রেশিওটা তাহলে কত হবে? তাহলে এক্স বসিয়ে বসিয়ে দেখো, প্রথমটা হচ্ছে 2600 টাকা, 2600। ঠিক আছে, 2600 দুটো সংখ্যা দেখো না, দুটো করে শূন্য সব জায়গায় পাবো, তাহলে দুটো শূন্য করে বাদ দিতে হবে, একদম বাদ দিয়ে দেবো। 2600 দুটো শূন্য বাদ দিয়ে রাখলাম, এটা কত হবে? 2400 দুটো শূন্য বাদ দিয়ে রাখলাম, 2000 দুটো শূন্য বাদ দিয়ে রাখলাম। ঠিক আছে, এবার দেখো এটা একটু কাটাকাটি যাবে, 13:12:10। তাহলে এই হলো তাদের মূলধনের মানে ইনভেস্ট করার অনুপাত। ব্যবসার শেষে মোট 3500 টাকা লাভ হয়েছে। রাম কত টাকা লাভ্যাংশ পাবেন? রামের কোনটা? রামের এটা। তাহলে রাম পাচ্ছে কত? 13 এটা কত? 13/25, 12/25 আর 10/35। তাহলে কত মূলধন? টোটাল লাভ হয়েছে কত? 3500। ব্যাস, এই হলো গল্প। ঠিক আছে, তাহলে 35 টাকার মধ্যে রাম 13/35 ভাগ পাবে, 35-এর 13 ভাগ পাবে। তাহলে এখানে দেখো 100 পাচ্ছি, তাহলে 13 গুণিত 100 মানে 1300, অর্থাৎ রাম 1300 টাকা লভ্যাংশ পাবেন। ঠিক আছে, ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো আমাদের। এক ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টা অতিক্রম করে সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/5 সময় অতিক্রম করে থাকলে, দেখো এই যে ডব্লিউপি কেপি এই ধরনের যে পরীক্ষাগুলো হয় না, ওয়েস্ট বেঙ্গলের যে যত সমস্ত পুলিশ লেভেলের পরীক্ষাগুলো হয়, সমস্ত অঙ্কই তুমি খেয়াল করে দেখবে সুবিদ্যা স্যারের বই থেকে পেয়ে যাবে। অতএব সুবিদ্যা স্যারের বইটাকে যদি তুমি ভালো করে একটু প্রিপারেশন নিয়ে রাখো, একটু প্র্যাকটিস করে রাখো, তাহলে এই ডব্লিউপির যত লেভেলের পরীক্ষাগুলো হয়, সে এসআই হোক, কনস্টেবল হোক, যাই হোক, সব এখান থেকে তুমি পেয়ে যাবে। এগুলো সবই কিন্তু সুবিদ্যা স্যারের বই আছে, আমি করিয়েছি। তাহলে 120 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টা অতিক্রম করে সম্পূর্ণ পথের অর্ধাংশ, সম্পূর্ণ পথের অর্ধাংশ মানে 120 হাফ মানে 60 কিমি 3/5 সময়ে, এর 3/5 মানে 12 ঘন্টায় অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে আর রইল কত? 60 কিলোমিটার। সেটা কত ঘন্টা অতিক্রম করতে হবে? 20 থেকে 12 বিয়োগ করলে 8 ঘন্টা অতিক্রম করতে হবে। তাহলে কি বলেছে? শেষ ক্ষেত্রে, বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা ছিল? তাহলে 8 ঘন্টা যদি 60 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত হবে? 8 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হচ্ছে বলো দেখি? 15.2 কিলোমিটার পার আওয়ার। তার মানে তোমার 7.5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো 9 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটা সুন্দর একটা ট্রিক্স আছে। এটা দুটো রকম ভাবে করা যায়। যদি আমি একদম ডেসক্রিপশন করে ভাবে করি, একদম বেসিক লেভেলে, দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য, দুটো অখণ্ড সংখ্যা পরপর দুটো অখণ্ড সংখ্যা, একটা যদি এন নিই তার মানে একটা হবে n+1। ঠিক আছে, এদের বর্গের সংখ্যা মানে বর্গের পার্থক্য, তাহলে তুমি এক কাজ করো, এই ছোটটাকে পড়া লিখো n, এইটার বর্গের পার্থক্য বলে দিচ্ছ তোমার 37। ঠিক আছে, তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে এখান থেকে দেখো, যদি এটা সূত্রে ভাঙি কি হবে? n² প্লাস 2n প্লাস 1 মাইনাস n² সমান হলো গিয়ে 37। তাহলে n² কেটে যাবে, একটাকে এদিকে নিয়ে যে 36 করে দেবো, 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে n সমান হয়ে গেল 18। বড় সংখ্যা কোনটা? এটা। তাহলে 18 প্লাস 1 19। ঠিক আছে, এটা হয়ে গেল বড় সংখ্যা। এটা হলো যে বেসিক ভাবে করা। আর যদি ট্রিক্স দিয়ে করো, তাহলে তুমি এক কাজ করবে, যদি পরপর বলা থাকে, এটা খেয়াল রাখবে, যদি পরপর বলা থাকে তুমি 37কে 2 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ মিডিলটা কত হচ্ছে? মিডিলটা 18 দুগুণে 36 আর 5, তাই না? 18.5। তাহলে এটাকে দুটোর মাঝখানটা হবে 18 আর 19। তাহলে বড় সংখ্যা কোনটা? 19। এভাবে পেতে পারো। তুমি দেখো দুটো স্কোয়ার করে বিয়োগ করো, দেখো 37ই আসবে। তাহলে এটা হলো ট্রিক্স আর এটা হলো বেসিক। একদম তোমার যেটা পছন্দ তুমি করবে। যদি পরপর বলা থাকে তাহলে এটা মিডিলটা বার করে দুটো সাইড করে দিলাম, মানে এদিকে একটা ওদিকে একটা, বড়টা 19। তাহলে এইভাবে তুমি এই অঙ্কটা সলভ করতে পারবে। ঠিক আছে, ওকে, নেক্সট অঙ্ক দেখো আমাদের। দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? দেখো, আয়তক্ষেত্র মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য দিয়ে ধরি, প্রস্থ বি ধরি, তাহলে তার পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটা হচ্ছে 160 মিটার। দুই দিয়ে ভাগ করে দাও, তার মানে এ প্লাস বি সমান হয়ে গেল 80। তাহলে এখান থেকে এটা পেলাম। ওকে, আর কি? আর বলেছে তোমার যদি দৈর্ঘ্য 10 মিটার কমানো হয়, 10 মিটার কমানো হয়, তার মানে এ ছিল দৈর্ঘ্য 10 মিটার কমিয়ে দিলাম, প্রস্থ 10 মিটার বাড়ানো হয়,
প্রস্থ যদি বি ছিল, আমাদের 10 মিটার বাড়িয়ে দিলাম, সেটা বর্গক্ষেত্র হয়। তাহলে বর্গক্ষেত্র মানে দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে এই বিটাকে এদিকে নিয়ে এসো, এ মাইনাস বি 10টাকে এদিকে নিয়ে যাও, তাহলে 20 হয়ে গেল। দেখো দুটো ইকুয়েশন পেলাম, এ প্লাস বি সমান 80 আর এ মাইনাস বি সমান 20। ঠিক আছে, এখন আমাকে এই দুটোর থেকে এ বি বার করতে হবে, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চাই। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এইসব ক্ষেত্রে আমরা কিভাবে বার করি? আমরা বার করি কিভাবে না, যদি যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে দুটো সংখ্যার, তাহলে বড় সংখ্যাটা হবে এই যোগফল বাই 2 আর ছোট সংখ্যাটা হবে বিয়োগফল বাই 2। তাহলে বড় সংখ্যা মানে এখানে এ কত হবে, 80 প্লাস 20 বাই 2, 100 বাই 2 মানে 50, আর একটা হবে 80 মাইনাস 20 বাই 2 মানে 60 বাই 2 মানে 30। তাহলে এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কত হবে গুণফল। তাহলে 50 গুণিত 30 মানে হয়ে গেল 1500 এখানে বর্গ মিটার। অর্থাৎ তোমার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, একদম রাইট অ্যান্সার দিয়েছো। ঠিক আছে, চলো আমাদের নেক্সট অঙ্ক যাওয়া যাক। দেখো এই অঙ্কটা করে কি বলছে অঙ্কটা। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 144 বর্গ সেমি। ঠিক আছে, আচ্ছা এটাকে দেখো তুমি কিভাবে সলভ করবে। দিয়ে কি বলছে, বাক্সটির উচ্চতা 10 সেমি হলে তার ভেতর প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে রূপার পাত বসাতে বলেছে, অনেক টাকা। সেই টাকা দিয়ে রূপার পাত বসাতে হবে। তাহলে কত টাকা খরচা হবে? ধরো তুমি যে ঘরে বসে আছো বা দাঁড়িয়ে আছো, সেটাই ধরো এখন বর্গাকার একটা বাক্স। ঠিক আছে, তার দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আছে। তাহলে একটা কোণা ধরে সেই কোণার তুমি একদিকটা একটা দৈর্ঘ্য ধরো, একটা প্রস্থ ধরো, আর দরজা বরাবর যে উল্লম্ব উচ্চতা, তার মানে ধরো এই যে এরকম ভাবে তো বাড়িটা আছে আমাদের। তাহলে একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা। ঠিক আছে, এইভাবে ধরো। দিয়ে এরকম যে আমাদের যে চৌক বর্গাকার ঘরটা হবে, ধরো এরকম একটা ঘর হবে। তো সাপোজ আমি একটা ছবি আঁকার চেষ্টা করছি। এটা 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 ক্লিয়ার? তাহলে যে হবে, তাহলে এইটার ভিতরে রূপার পাত বসাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কত টাকা খরচা হবে? প্রতি বর্গ সেমিতে 10 টাকা করে বলে দিয়েছে। তাহলে এর পার্শ্বতলের মানে সমগ্র তললার ক্ষেত্র বার করতে হবে। দেখো এইটা এইটা দৈর্ঘ্য যদি ধরি, মানে এটা প্রস্থ আর এটা ধরো উচ্চতা। তাহলে দেখো এই তলটা মানে মেঝেটা আর উপরটা একই, তো সেটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে তোমার দৈর্ঘ্য ইন্টু বর্গক্ষেত্রফল বলে দিচ্ছে 144। তার মানে এটা যদি 12 হয়, এটা 12 আর এটা 10 বলে দিচ্ছে। তাহলে 144 নিচেরটা, উপরটা 144, মানে দুটো হয়ে গেল 144। ঠিক আছে, এবার এদিকে দেখো, তাহলে এইটা আর এইটা 10 গুণিত 12, ঠিক সেম কেস 10 গুণিত 12। আবার উল্টো দিক যেটা 10 গুণিত 12, মানে দুটো 10 গুণিত করে 12 পাচ্ছি, মানে 120 প্লাস 120। এটা হয়ে গেল তোমার টোটাল সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কত হচ্ছে এটা? 240 388। তাহলে 2 গুণিত 384 হচ্ছে, তাই না? তার মানে কত হচ্ছে? 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 থেকে 1, 3 দুগুণে 6 একে 7, 768 বর্গ সেমি। এবার প্রতি বর্গ সেমিতে যদি 10 টাকা খরচা হয়, তাহলে 768 বর্গ সেমিতে কত টাকা খরচা হবে? 10 দিয়ে গুণ করে দেবো, মানে 7680 টাকা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। এবারে 12 অঙ্কটা। এ বি ও সি বৃত্তাকার পথে বরাবর একই দিকে একই সময় যাত্রা শুরু করলো। এ বি ও সি যথাক্রমে 252 সেকেন্ড, 308 সেকেন্ড, 198 সেকেন্ডে এক পাক ঘুরে তারা যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে, তবে কত সময় পরে তারা আবার সেই স্থানে মিলিত হবে? এই ধরনের অঙ্ক কি করতে হয়? সিম্পল 252, 308 আর 198 এর সিম্পল লসাগু করে দিতে হয়, তাই না? লসাগু করে দিলে যেটা বেরোবে সেটাই উত্তর। তাহলে দেখো প্রথমে আমাদের কত খাওয়াতে হবে? প্রথমে 2 খাই দাও, তাই না? 2 1 2, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 154। ওকে, আর 9 দুগুণে 18, 9 দুগুণে 18। ওকে, এবার 3 খাই দাও। 3 খাওয়ালে কত হচ্ছে? 3 4 12, 3 দুগুণে 6। এটা তো ভাগ করা যাবে না, থাকলো 3 33 99। ঠিক আছে, এবারে কত খাওয়াবো আমরা? আবার 3 খাবো না? 3 14 42, এটা যেমন আছে তেমন রেখে দিলাম। 3 11 33। এবারে 11 খাবে। 11 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 14 থেকে যাবে, এটা 11 কে 11, 4 11 44, 11 কে 11 আর 14 খাবে। ঠিক আছে, তাহলে লসাগু কত হবে? 3 থেকে 9 দুগুণে 18 গুণিত 11 গুণিত 14, তাহলে 18 গুণিত 11 গুণিত 14, এটা হবে লসাগু আর সেটাই হবে অ্যান্সার। তাহলে এক কাজ করো, প্রথমে এটা যদি গুণ করি, তাহলে এটার সঙ্গে এটা গুণ করো। 4 তে 32, 2 3,
8 একে 8, 4 একে 4, 8 4 12, 3 15, 5 একে 1, 1 একে 1 2 গুণিত 11। তাহলে 11 দুগুণে 22, হাতে 2, 5 11 55 দিয়ে 57, 5 11 দুগুণে 22, 5 27। 2772 সেকেন্ড পর আবার এক জায়গায় তারা মিলিত হবে। কিন্তু এখানে উত্তরে মিনিট সেকেন্ডে দেওয়া আছে, তার মানে একে 60 দিয়ে ভাগ করে দিতে হবে। 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বলো দেখি। প্রথমে কত খাওয়াবো আমাদের, 3 ছক 4 ছক 24, 240। 4 খাই দিলাম 240 মানে 37, 372 কে খাওয়াতে গেলে 6 ছক 36, 360, 12 মানে 46 মিনিট 12 সেকেন্ড হয়ে যাবে এই অঙ্কটার অ্যান্সার। তাহলে এইভাবে তুমি এই অঙ্কটাকে সলভ করতে পারবে। ঠিক আছে, ওকে। নেক্সট অঙ্ক দেখো তাহলে আমাদের কি বলছে। আরে রে রে রে, সব পালিয়ে গেল কোন দিকে, আজকে পুরো ক্যামেরাটাই ডিস্টার্ব হয়ে গেল। বেশ, এটা কি বলছে দেখো। এই অঙ্কটাও দেখো আমরা সময় দূরত্ব যখন চ্যাপ্টারটা করিয়েছিলাম সেখানে আমরা এই ধরনের অঙ্কটা করিয়েছিলাম। কি বলছে, এক ব্যক্তি 18 কিলোমিটার পার ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে প্রতি 7 কিলোমিটার পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে, সে 90 কিলোমিটার পথ কতক্ষণে যাবে। আচ্ছা, ঘোড়ায় চড়তে চড়তে সেই 7 কিলোমিটার অন্তর অন্তর বিড়ি সিগারেট ফুকবে, তার জন্য 6 মিনিট লাগবে, দিয়ে 90 কিলোমিটার পথ সে কতক্ষণে যাবে। এখন সে যদি না থামে সে কত যাচ্ছে, 1 ঘন্টায় 18 কিলোমিটার, তাহলে 90 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, 5 ঘন্টা, যদি না থামে। এবার তার সিগারেট ফুঁকতে যদি ইচ্ছে করে তাহলে কি বলছে, 7 কিলোমিটার পর পর সে থামবে, তাই না? তাহলে 90 কিলোমিটারের জন্য তাহলে কতবার তাকে থামতে হবে, 7 12 84, তাই না? 12 বার থামতে হবে। তারপর বার তো সে পৌঁছে আছে, আর থামার দরকার হচ্ছে না, তাহলে 12 বার তাকে থামতে হবে এবং প্রতিবারে 6 মিনিট করে সময় নিচ্ছে। তার মানে এক্সট্রা 72 মিনিট যদি থামে লেগে যাচ্ছে, মানে যদি না থামতো 5 ঘন্টা, আর থামার জন্য 72 মিনিট এক্সট্রা। 72 মিনিট মানে 1 ঘন্টা 12 মিনিট, তার মানে এর সঙ্গে আরো 1 ঘন্টা 12 মিনিট যোগ হয়ে গেলে 6 ঘন্টা 12 মিনিট টোটাল সময় লাগবে। অর্থাৎ তোমার অপশন সি ইজ দা, মানে এখানে সি হয়ে গেছে, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তুমি এই অঙ্কটা সলভ করবে। ওকে, চলো 14 অঙ্ক দেখো। দেখো এই অঙ্কটা কি বলছে, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোন দ্রব্যের ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই 10% করে ঠকায়, তার মোট লাভের শতকরা হার কত। এই অঙ্কটাকে তোমরা এভাবে করে দিবে, কিন্তু এইভাবে করলে সবসময় ঠিকঠাক অ্যান্সার আসে না। কিন্তু পরীক্ষার যে বোর্ড সেটা এইভাবেই নিয়েছিল, 21 অ্যান্সার দিয়েছিল, তাই না? এটা 1 10 10 20 প্লাস 1, এটা 21 অ্যান্সার দিয়েছিল, অর্থাৎ এইটা। কিন্তু এটা ঠিক অ্যান্সার নয়। ঠিক আছে, চলো দেখা যাক, আমাদের বোর্ডে এটা দিয়েছে। 15 অঙ্ক দেখা যাক। 15 অঙ্কটা দেখো, আমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো আমরা করেছি এবং এগুলো করেছি মানে আরো করতে হবে, কারণ এই ধরনের অঙ্ক প্রচুর বার আসে। এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, তার মানে আমি যদি এ বাই বি করি তাহলে 2/1, তার মানে এ একদিনে 2 ইউনিট, বি একদিনে 1 ইউনিট কাজ করে। এটা আমাদের ওদের এ আর বি এর কর্মদক্ষতাটা পেয়ে গেলাম। এবারে কি বলছে, এ ও বি এ করতে যে কাজ 6 দিনে করে, মানে এ ও বি একটা কাজ 6 দিনে করছে, সেই কাজটা এ একা কতদিনে করবে। তাহলে এ একা একদিনে 2 ইউনিট করে, বি একা একদিনে 1 ইউনিট করে, তাহলে একদিনে তারা দুজনে যদি কাজ করে তাহলে কত কাজ করবে, 2 একে 3 ইউনিট। তাহলে 6 দিনে যে কাজটা করে, মানে 6 দিনে তারা কত কাজ করবে, তাহলে একদিনে 3 ইউনিট, 6 দিনে টোটাল তারা 18 ইউনিট কাজ করবে। এই কাজটা যদি এ একা করে কতদিন সময় লাগাবে, এ একা একদিনে 2 ইউনিট, তাহলে 18 ইউনিট করতে কত সময় লাগাবে, 2 দিয়ে ভাগ, 9 দিন অ্যান্সার। তার মানে তোমার অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তুমি এই অঙ্কটাকে সলভ করে নেবে। ক্লিয়ার? এই ধরনের অঙ্ক আমি অনেকবার করেছি। দেখো নেক্সট অঙ্ক দেখো। দেখো পিতা পুত্রের বয়সের একটা আমি ভিডিও অলরেডি এনে দিয়েছিলাম, তোমরা যদি দেখে থাকো তাহলে এই অঙ্কগুলো খুব সহজেই পারবে, আর এই অঙ্কটা তুমি দেখেই করে নিতে পারা উচিত। দেখো কি বলছে, মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1। যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত 4:1 হয় তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত। দেখো বর্তমান বয়সের অনুপাতটাই দিয়ে দিচ্ছে 7:1, তাহলে পার্থক্য কত, 7 - 1 6। তার মানে এখানে যেটা উত্তর হবে সেটা নিশ্চয়ই 6 এর মাল্টিপল হবে, বা 6 দিয়ে ভাগ করে যাবে। কোনটা দেখো, একমাত্র এটাই 6 দিয়ে ভাগ করে যাচ্ছে, মানে 30 হবে পার্থক্য। কত ইজিলি হয়ে গেল, মানে অপশনও টেস্ট করতে হলো না, জাস্ট একটু সচেতন থাকলে তুমি এই অঙ্কগুলো এভাবে পেরে যাবে, এই অঙ্কটা অন্তত।
কিন্তু যদি তুমি বেসিক ভাবে করতে চাও তাহলে বর্তমান আমি 0 ধরলাম, 7:1 দেওয়া আছে, তাই না? 5 বছর পর তাহলে 5 বছর আগিয়ে দাও, তখন তাদের বয়স অনুপাত কত বলেছে? 4:1। তাহলে দেখো এই ডিফারেন্সটা দেখো 3, 6, মানে আগেই ডিফারেন্সটা দেখবে 7, 4, 3, ডিফারেন্সটা সেম নয়, তার মানে এই ডিফারেন্সটা আমাকে সেম করতে হবে, মানে এখান থেকে যে ডিফারেন্সটা সেম করতে হবে। যদি সেম থাকে তাহলে খুবই ভালো, হয়ে গেল গল্প, আমার কোনো কাজ আর রইল না। যদি সেম না থাকে তাহলে এই ডিফারেন্সটা চেক করতে হবে। এই ডিফারেন্স দেখো 3, এটা 6, তার মানে এটা সেম করতে হলে এখানে 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে যদি আমি 2 দিয়ে গুণ লাগিয়ে দিই তাহলে 8:2। দেখো এবারে 7 - 8 1, 1 - 2 1, ডিফারেন্সটা সেম হয়ে গেছে। এই যে ডিফারেন্সটা 1 পেলাম, সেই 1 মানেই তো 5, সেই 1 মানে তো 5। তাহলে বর্তমান কোথায় ছিল এটা? তাহলে 1 মানে যদি 5 হয় তাহলে 7 মানে হবে কত? 35, আর 1 মানে কত? 5। ডিফারেন্স কত? 35 - 5 মানে হলো 30। এটা হলো বেসিক। কিন্তু যেহেতু তাদের বর্তমান বয়সের অনুপাত দিয়ে দিয়েছে, তার ডিফারেন্স কত? 7 - 1 6। যেটা উত্তর হবে সেটা 6 এর মাল্টিপল হবে, অর্থাৎ 6 দিয়ে ভাগ করা যাবে। এই হলো গল্প, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখো। 17। তো চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। পূর্ণ চৌবাচ্চা খালি হয়, সেটা ধরলাম লিক দিয়ে খালি করছে, সেটা 8 মিনিটে খালি করছে, আমি মাইনাস দিয়ে রাখলাম। খালি করছে মানে মাইনাস দিয়ে রাখলাম। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে, এই অঙ্কটা আমি খুব সুন্দরভাবে করে দিয়েছিলাম যখন আমি নল চৌবাচ্চা চ্যাপ্টারটা পড়িয়েছিলাম। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। এই নলটার নাম দিলাম এ, সে কি করছে? 5 লিটার জল প্রবেশ করাচ্ছে পার মিনিটে। তাহলে এ প্রবেশ করাচ্ছে আর লিক দিয়ে জল বের করছে, তখন সম্পূর্ণ খালি হতে সময় লাগছে 24 মিনিট। সম্পূর্ণ খালি হতে সময় লাগছে 24 মিনিট। খালি হওয়া সাইন দিলাম মাইনাস, ঠিক আছে? এরপরে কি কাজ হয় আমাদের? লসাগু করতে হয়। লসাগু করে ভাগ, 3 8 24, 1 মাইনাস গুলো দিয়ে দিলাম। তার মানে শুধু লিক 3, মানে 1 মিনিটে 3 মিনিট জল খালি করে, আর দুজনে যদি থাকে, মানে এ জল ঢালছে আর লিক খালি করছে, তখন 1 মিনিটে 1 ইউনিট খালি করছে। তাহলে শুধু এ কি করে পাবো? না এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, মানে -1 -3, মানে 2। তার মানে শুধু এ 1 মিনিটে 2 ইউনিট জল ঢালছে, ঠিক আছে? শুধু এ 1 মিনিটে 2 ইউনিট জল, কারণ এ নলটা তো জল ঢালার কাজ ছিল। তাহলে টোটাল আমাদের ট্যাঙ্কের ক্যাপাসিটি 24 ইউনিট। তাহলে যদি মিনিটে 2 ইউনিট জল ঢালে, তাহলে 24 ইউনিট জল ভরতে কত সময় লাগাবে? 24/2 মানে 12 মিনিট। তার মানে যে ট্যাঙ্কটা ছিল সেই ট্যাঙ্কটা এ নল দিয়ে 12 মিনিটে জল কমপ্লিট করে দেয়। কিন্তু এ নল 1 মিনিটে 5 লিটার জল ঢালে, তাহলে 12 মিনিটে কত লিটার জল ঢালবে? ব্যাস 60 লিটার। তার মানে এটা হলো টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে তোমরা যদি এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের সিএসএন ইউটিউবে যে নল চৌবাচ্চার, ওখানে আমি 2টো ভিডিও আপলোড করেছিলাম পুরো চ্যাপ্টারটা, ওখান থেকে দেখে নেবে, তাহলে এই অঙ্কগুলো সুন্দর পারবে। দেখো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। কি বলছে? 2 বছরে 8% চক্রবৃদ্ধি হলে 83.2 টাকা সুদ পেলো, তাহলে আসলের পরিমাণ কত? দেখো 8% মানে কি? 8% মানে হলো গিয়ে 8 এর 100, 2 এর 25, তার মানে 25 টাকা জমা দিলে পাবে 27 টাকায়, এরকম 2 বছর, 25 স্কোয়ার 27 স্কোয়ার, ঠিক আছে? তার মানে এটা মানে কত হচ্ছে? 625, আর এটা মানে কত হচ্ছে? 7 7 49 9 4, 7 2 14 2 28 4 32 3 2 2 4 7। তাহলে এটা জমা দিয়েছিল, এটা পেয়েছিল, তাহলে সুদ কত পেয়েছে? 5 4 9 0 1, 104 টাকা সুদ পেয়েছে। তাহলে এখানে যেটা 104, সেখানেই কোশ্চেনে দিয়ে দিয়েছে 83.2 টাকা, ঠিক আছে? তাহলে আসলের পরিমাণ কত? তাহলে এটা আমাদের আসল এখানে। তাহলে 104 মানে এইটা 1 মানে, আর আমাদের 625 মানে, ব্যাস এই ক্যালকুলেশন, এটা 4 হবে, রাইট? এটা 4, এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে, ব্যাস গল্প শেষ, ঠিক আছে? তাহলে তুমি প্রথমে দশমিক তুলে এটাকে শূন্য লাগিয়ে দাও। তাহলে প্রথমে তুমি এক কাজ করো, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 8 40, 5 1 5, 5 দুগুণে 10, 5 5 5 1 6, ব্যাস। এবার এটা কত চলো দেখি? 4 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 400 আর 25 100, 400 একে 500, তার মানে অপশন সি, অর্থাৎ তার আসলের পরিমাণ 500 টাকা। ব্যাস কত সহজে ওটা করে দিলাম, ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো, আমাদের 19 নাম্বার অঙ্ক। 19 নাম্বার অঙ্ক কি বলছে? যে 40 কিলোমিটার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছাতে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে 1.12 ঘন্টায় বেশি সময় নেয়, স্থান দুটি দূরত্ব কত কিলোমিটার? এই ধরনের অঙ্ক সুন্দরভাবে আমি ট্রিক্স দিয়ে করেছিলাম,
যে একটা হচ্ছে 40 কিলোমিটার/ঘন্টা বেগ আর একটা হচ্ছে 60 কিলোমিটার/ঘন্টা বেগ, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে তোমার বেগ, ভেলোসিটি। তাহলে ভেলোসিটি এখানে অনুপাতটা কত পাচ্ছি, 2:3, তাই না? আর ভেলোসিটি ডিস্টেন্স সমানুপাতিতে পরিবর্তিত হয়, তার মানে ডিস্টেন্সের অনুপাত 2:3। ডিস্টেন্সটাকে ঘুরে দিলে আমাদের টাইম হয়ে গেল 3:2, কারণ টাইম আর ডিস্টেন্স একে অপরের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। ডিফারেন্স কত, 1। সেটাই বলে দিচ্ছে 1.1 ঘন্টা মানে 3.2 ঘন্টা। বেশ, 1 ইউনিট মানে 3.2 ঘন্টা। স্থান দুটির মধ্যে দূরত্ব, দূরত্ব মানে কত, বেগ গুণিত সময়। বেগ কত, এখানে আমি যদি এটা নিই তাহলে 40, আর এর ক্ষেত্রে সময় কত, 3 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 3.2 ঘন্টা হয়, 3 ইউনিট মানে 3 গুণিত 3.2 ঘন্টা। ব্যাস, তাহলে 2 কুড়িতে 40 আর 3 ত্রিকে 9 মানে 180 কিমি। এই হলো গল্প। অর্থাৎ তোমার অপশন এ ইজ দ্য রাইট অপশন। এটা ট্রিক্স দিয়ে করলাম। আর যদি তুমি ট্রিক্স দিয়ে না করো তাহলে তোমাকে ধরতে হবে কি, স্থান দুটির মধ্যে দূরত্ব ডি। তাহলে প্রথম ক্ষেত্রে সময় লাগছে d/40, দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগছে d/60। তাহলে বেশি লাগছে কোনটা, যখন 60 লাগছে, তবে d/40 মাইনাস d/60 সমান 3/2। এভাবে করতে হবে, বোঝা গেল না? যদি আমি বেসিক নিয়মে করতে যাই তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব নিবে ডি। প্রথম ক্ষেত্রে কত সময় লাগবে, d/40। দ্বিতীয় ক্ষেত্রে কত সময় লাগবে, d/60। তার ব্যালেন্সটা বলে দিচ্ছে 1.12 ঘন্টা, 3.2 ঘন্টা। এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার ওই এটা পেয়ে যাবে, ডিটা পেয়ে যাবে। তাহলে তুমি এক কাজ করতে পারো, 2 দিয়ে কাটিয়ে দিতে পারো। আচ্ছা, হ্যাঁ 2 দিয়ে কাটিয়ে দাও, 20 আর 30 হয়ে যাবে এখানটা। 20 আর 30, আর এখানে শুধু 3 হয়ে গেল, তাই না? শুধু 3 হয়ে গেল, একটু মাথায় রাখো বাস। তার মানে কত হচ্ছে লসাগু, 60 হচ্ছে লসাগু। 60 যদি লসাগু হয় তাহলে তোমার 3 × 60 3D, আর এটা 2D, এটা হয়ে গেল 3। তাহলে 3D মাইনাস 2D মানে D, 60 × 3 মানে 180। এটা হলো বেসিক নিয়ম। আর যেটা আমি করে দিলাম সেটা ট্রিক্স, অর্থাৎ এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বেশ, নেক্সট অঙ্ক দেখো। 12 জনের একটি অভিযাত্রী দলে 24 এবং 26 বছর বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ ছিল। সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। দুজন লোকের গড় বয়স কত? কিছুই না, এটা তুমি কি করবে, যেহেতু 2 করে গড় বয়স বেড়ে যাচ্ছে, তাহলে 12 × 2, আর এরা রিপ্লেস করছে, তার মানে এদের সঙ্গে যোগ হয়ে যাবে বয়সটা। ব্যাস, এই হলো গল্প। তার মানে এটা হয়ে গেল কত, 24, 24, 48 আর 74। তাহলে 74 বছর বয়স, এই অপশন দিয়ে দিবে না, কেননা দুজনের গড় বয়স চেয়েছে দুজনের। তাহলে গড় বয়স মানে তখন কি কত হয়ে যাবে, 37। অর্থাৎ 37 অপশন রাইট হয়ে যাবে। দেখো 84ও আছে, 74ও আছে, 37 আছে। ঝট করে 74 বেড়ে গেলে আমাদের মানসিকভাবে কি বেড়ে কি হয়, 74 দাগটা পড়ে যায়, তাই না? তখন পরীক্ষাতে একটা চাপ থাকে, তখন আর অত সূক্ষ্ম জিনিসগুলো ভাবা হয় না। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে গড় বয়স চেয়েছে, ওই জন্য আবার 2 দিয়ে ভাগ করে 37 অ্যান্সার করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো এটা একটা অ্যালজেব্রার অঙ্ক। তো এর মানটা চেয়েছে কি না, x³ + y³ + z³ - 3xyz, এই মানটা চেয়েছে। তো এর একটা ফর্মুলা আছে, যদি তুমি ফর্মুলাটা মনে রাখতে পারো তাহলে গল্প শেষ। এর ফর্মুলাটা হচ্ছে x + y + z * x² + y² + z² - xy - yz - zx। ব্যাস, এই হলো গল্প। ঠিক আছে, দেখো এখন এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, কিন্তু মাইনাস কমন নিলে এই যে এইটার মানটা নেই। এই মানটা আমাকে বার করতে হবে এইখান থেকে। এখান থেকে কি করে পাবো না, x² + y² + z² সমান তোমার দেওয়া আছে 31। এটা মানে হচ্ছে x + y + z তার হোল স্কয়ার -2 * xy + yz + zx সমান হলো গিয়ে 31। তো দেখো এটার মান দেওয়া আছে 9, তাহলে 9 9 81, আর 2 * xy + yz + zx সমান হলো গিয়ে 31। 81টা এদিকে নিয়ে চলে যাও, তা তোমার কত হবে, -50। মাইনাস মাইনাসে কাটিয়ে দিবে, 2 দিয়ে ভাগ করবে 25। তার মানে তোমার দাঁড়ালো xy + yz + zx সমান, সিম্পল ক্যালকুলেশন করছি, 25। ঠিক আছে, এবার এখানে মানটা বসে দেবো। এখানে মান কত, এটার মান দেওয়া আছে 9 গুণিত এটার মান কত আমাদের দেওয়া আছে 31, আর এটার মান 25। ঠিক আছে, তাহলে 25 6 31, তাহলে 9 গুণিত 6 সমান হলো গিয়ে 54 অ্যান্সার। তার মানে এই অঙ্কটা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে তুমি এই অঙ্কটাকে সলভ করতে পারবে। অর্থাৎ কতগুলো যদি ফর্মুলা জেনে রাখো তাহলে এই অঙ্কটা সমাধান হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরেজিতে এবং
80% অঙ্কে পাস করেছে। যদি 10% উভয় বিষয়ে ফেল করে, দেখো এখানে ফেল আছে, এখানে পাস আছে, তাহলে যদি 85% ইংরেজিতে পাস করে, তার মানে ফেল করেছিল কত? 15%। ক্লিয়ার? আর 80% অঙ্কে পাস করেছে, মানে ফেল করেছে কত? 20%। আবার উভয় বিষয়ে ফেল করেছে 10%, তাহলে এখানে 10% বিয়োগ করে দাও, মানে 5% অঙ্কে ফেল করেছে। এখানে 10 যদি বিয়োগ করে দিই, 10%, 5% ইংরেজিতে আর 10% তোমাদের ম্যাথে ফেল করেছে। বেশ, তাহলে টোটাল কত ফেল করছে? 5 ইংরেজি, 10 ম্যাথ আর 10 বোথ। তার মানে কত হচ্ছে? 10 5 15 10 25% ফেল করেছে। কি চেয়েছে? কতজন উভয় বিষয় পাস করেছে? তাহলে 100 থেকে বিয়োগ করে দাও, কারণ টোটাল আমাদের স্টুডেন্ট 100, তার মানে হয়ে গেল তোমার 75%। এই হলো গল্প। তার মানে তোমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? এটাকে ভেন ডায়াগ্রাম দিয়েও করতে পারতাম আমরা, সেই ব্যাপারটা একই। ভেন ডায়াগ্রামটাকে আমরা এখানে অত ছবি এঁকে না করে করলাম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো এরকম একটা গুণগান দিয়ে দিয়েছে, ব্যাস। দেখো এইটা যখন এর সঙ্গে 10 গুণ করবে, দশমিকটা সরে যাবে, একটু এক ঘর সরে যাবে। ঠিক আছে? তারপর মাইনাস আছে। এটা যখন 100 দিয়ে গুণ করবো, 2 ঘর সরে যাবে, মানে 1 মিনিট, হ্যাঁ, মানে 321.3। এটা যখন 1000 গুণ করবে, মানে 3 ঘর সরে যাবে, মানে এটা প্লাস আছে আবার 2, আচ্ছা 2,121.2। ব্যাস, এই ক্যালকুলেশনটা করতে হবে। এই ক্যালকুলেশনটা করার পর যেটা উত্তর হবে সেটা। এখন তুমি দেখো এর সঙ্গে এটাকে যোগ করে যদি এটাকে বিয়োগ করতে হয়, তার মানে নিশ্চয়ই 182.12 বা 182.2 বা 18.2 এই তিনটায় আসতে পারে না, কারণ 4টার পর দশমিক মানে এটাই একমাত্র আসবে। সবসময় যে বিয়োগ করতে হবে তা নয়, তাই না? জাস্ট একটু সচেতনভাবে দেখলে তুমি অপশন দেখে বুঝতে পারবে কোনটা এর অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে? ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো এটা একটা মজার অঙ্ক। 125 টু দি পাওয়ার এক্স মান 3125 হলে এক্স মান কত? তো 125 টু দি পাওয়ার এক্স, 125 কে কি আমরা এইভাবে লিখতে পারি না? 5 কিউ তার হোল টু দি পাওয়ার এক্স। ঠিক আছে? আবার এটা এটা দেখো 3125 কে আমরা কিভাবে লিখবো? এটাও 5 এর পাওয়ার দিয়ে লিখতে পারবো। কতগুলো 5 মানে 5 এর মাথায় কতগুলো পাওয়ার হয় বলো দেখি? এটা হবে তোমার 5 25 25 625, তার সঙ্গে 5 করলে আবার 3125, তার মানে এটা তোমার হয়ে যাচ্ছে 5, 5 এর মাথায় 5, 5টা 5 গুণ করবে, দেখবে 3125 হয়ে যাবে। ঠিক আছে? এবারে আমরা একটা সূত্র জানি কি, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান হলো গিয়ে এক্স টু দি পাওয়ার এম এন। তার মানে এখানটা কি হয় বলো দেখি? 5 টু দি পাওয়ার 3x, আর এটা 5 টু দি পাওয়ার 5। আবার আমরা একটা সূত্র জানি, এক্স টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এন হলে আমরা এখান থেকে বলে দেবো এম সমান এন। তার মানে এখানে দেখো বেসটা সেম, তার মানে উপরের পাওয়ারটাও সেম হয়ে যাবে। তার মানে এখান থেকে আমি বলতে পারি এক্স সমান 5/3, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? এগুলো কত সহজে আমরা করে দিতে পারলাম। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো এটা কি বলছে, এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখে দেখেছেন যে মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা। আসলের পার্থক্য কত টাকা ছিল? ঠিক আছে? তো দুটো আসল তুমি ধরে নাও এক্স আর ওয়াই। ওকে, তাহলে আমাকে এক্স মাইনাস ওয়াই বার করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আসল কি হবে? সুদটা দেখো, সুদ দুটারই সুদ, মানে প্রথম এর ক্ষেত্রে সুদ I1, এর ক্ষেত্রে সুদ I2। তো তোমাকে দিয়ে দিয়েছে I1 মাইনাস I2 সমান হচ্ছে কি 160। তাহলে এটা তুমি P1 P2 নিতে পারো। তার সূত্র কি? I1 I সমান কি PRT বাই 100। এখানে পি এক্স, আর মানে 8%, টি মানে 4 ডিভাইডেড বাই 100, আর দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই 8 আর 4 আর 100 এগুলো একই থাকবে, সমান হয়ে গেল 160। বেশ, তাহলে তুমি একটু কাজ করতে পারো। তাহলে একবারে দেখো 8 4 আর 100 এটা তো কমন চলে আসছে, সেটা ওইদিকে নিয়ে চলে যাচ্ছে। তার মানে এখানে থাকছে এক্স মাইনাস ওয়াই, ওখানে আমাদের 160 গুণিত 100, আর নিচে হয়ে যাবে 8 গুণিত 4। বেশ, হয়ে গেল 4 25 100 আর 8 20 160, তাহলে 25 20 500। দেখো পার্থক্যের হয়ে গেল আমাদের 500 টাকা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? চলো, বেশ, আজকে আমাদের এইটুকুই ছিল। আজকে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবে, আর বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে তারাও এখান থেকে
ভিডিও দেখতে পারে। আর এখনো যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করেছে ইউটিউবে, তাহলে সিএসএন স্টাডিতে গিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বটন দাবি অল করে দিও,